মিয়ানমারের রাখাইনে উত্তেজনা প্রশমন ও রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে সুচি সরকারের প্রতি আহ্বান জানালেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। ইইউ ভারত সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে অবস্থানরত টাস্ক এই মন্তব্য করেন গতকাল। সংকট সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও আলোচনা হয় টাস্কের। সংকট সমাধানে সহায়তার আহ্বান জানান মোদীকে। রাখাইনে দুর্গত এলাকায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছানো এবং আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমারের প্রতি আহ্বান জানান ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট। রাখাইনে গেল 25 আগস্ট থেকে চলমান সহিংসতায় এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে 5,15,000-এর বেশি রোহিঙ্গা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলছে এখনও প্রতিদিন গড়ে 2,000 বাস্তুচ্যুত রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। এদিকে সংঘাত বন্ধ না হলে রাখাইনে থাকা বাকি রোহিঙ্গারাও বিতাড়নের শিকার হবে বলে আশঙ্কা জানিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকপ। রাখাইনে এখনো অনেক রোহিঙ্গা রয়ে গেছে। অবস্থার উন্নতি না হলে যে কোনো মুহূর্তে বাকি রোহিঙ্গারাও বিতরণের শিকার হতে পারে। সে অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের। শরণার্থী শিবিরের পরিস্থিতি উন্নয়নের জন্য সহায়তা বাড়াতে হবে। এখনো অস্থিরতা কাটেনি রাখাইন রাজ্যে। নতুন করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি, চলছে নিধনযজ্ঞ। প্রতিদিন বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছ থেকে জানা গেছে এমন তথ্য। আশ্রয়প্রার্থীরা বলছেন মুখে অভিযান বন্ধের কথা বললেও তা করছে না মিয়ানমার সেনাবাহিনী। তাই অনেকেই নিজ দেশে ফিরতে আগ্রহী নন। হোসাইন জিয়াদ জানাচ্ছেন বিস্তারিত। সীমানার উপারে ধোঁয়ারে কুণ্ডলি বলে দে এখনো দমন অভিযান থামেনি রাখাইন রাজ্যে। প্রতিদিনই জ্বলছে নতুন নতুন এলাকা, ঘরবাড়ি। শাহপরীর দ্বীপে এখনো শরণার্থী স্রোত। তাদের দাবি মিয়ানমার সরকার অভিযান থামানোর যে ঘোষণা দিয়েছে তা লোক দেখানো। সারা বিশ্বের চোখে ধুলো দিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেখানকার সেনাবাহিনী। মানুষজন আছে লপের মারধর করে ফিরা গুলি মারে হাড়ের দূর ইয়া ফারাই আসি হাল্লে আসি ঘর বাড়ি আছে ইম বেয়াকিন জ্বালা ফেলার নির্যাতন বন্ধ নয় বেয়াকিন মানে জিন ডর দূর ঘর বাড়ি আছে তারা দখল করে ফেলার। পালিয়ে আসা রোহিঙ্গাদের অভিযোগ এখন উল্টো মাইকিং করে দেশ ছাড়তে বলা হচ্ছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও মাইন বসানো হচ্ছে নতুন করে। বর্ডারের মধ্যে আগাগুড়া তো মাইন সাইডা উঠতে গিরি হলে হুকুমতে তেড মাইন বয়া আরে হানাল্লা বলি বেশি হস্ত করি আইনা হারি দি আর মানি ফারাইবালা হর মানি ফারাইতে নদে দরি 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 আলাদা আমার তো জেলদের কেসরদে মারি ফেলে। অথচ শিগগিরই তাদের ফিরিয়ে নিতে কাজ শুরু করবে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। তবে এমন সহিংসতা চললে ফেরত যেতে রাজি নন অনেক রোহিঙ্গা। আমরা দেখুন আসছি আর ফরান আছে আর তো যা বললে আর গুলি মারি মারি ফেলে দুলিমি করে মারি ফেলে গুলি মারে আর না তাই মার মরলে মরে যাই। ভয়াবহ নির্যাতনে যে দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন রোহিঙ্গারা, তাতে ফিরিয়ে নেওয়ার কথা উঠতেই আতঙ্ক ঘিরে ধরছে তাদের। প্রতিনিয়ত সীমান্ত পাড়ি দেওয়া লোকজনের কাছ থেকে পাওয়া দুঃসংবাদে সেই আতঙ্ক আরও বাড়ছে। এই অবস্থায় ফিরিয়ে নেওয়ার কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সেখানে সহিংসতা বন্ধ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, টেকনাফ, কক্সবাজার। কক্সবাজারের কুতুপালং থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। আপনার প্রতিবেদন দেখলাম। তো রোহিঙ্গা নিবন্ধন কার্যক্রম কি ঠিকঠাকভাবে চলছে? আর শরণার্থী ক্যাম্পগুলোর পরিস্থিতি কেমন দেখছেন আজ? দেবাশিস, রোহিঙ্গা নিবন্ধন গতকাল পর্যন্ত যেখানে 3টি ক্যাম্পে হয়েছে সেখানে আজকে থেকে কিন্তু সম্ভব হয়েছে। আমি যেখানে আছি কুতুপালং এখানে আছি কুতুপালং, সেখানে এখনো পর্যন্ত 35,000-এর মতো রোহিঙ্গা নিবন্ধিত হয়েছে, যার মধ্যে 26,000-ই পুরুষ। মাত্র 9,000 রোহিঙ্গা আছে যারা মাত্র 9,000 মহিলা, এর পাশাপাশি কিছু শিশুও আছেন। কিন্তু ফলে বলা চলে পুরুষরা যে হারে নিবন্ধিত হচ্ছে সে হারে মহিলারা নিবন্ধিত হচ্ছে না। এবং আগামীকাল থেকে লোক সংখ্যা আরও বাড়ানো হবে, নিবন্ধন কাজে যন্ত্রপাতিও দ্বিগুণ করা হবে, ক্যাম্পও আরও বাড়ানো হবে। কিন্তু তাদের মধ্যে যে সচেতনতা দরকার ছিল নিবন্ধন করতে আসার, সেটি নেই। অনেকের সাথে কথা বলছিলাম, অনেকে উল্টো আমাকে জিজ্ঞেস করছিলেন যে নিবন্ধন আমরা কেন করলে হবে। শিশুরা 1 ঘন্টা ফেরত দিচ্ছেন। জিজ্ঞেস করাতে তারা বললেন ঘর
গেলে মা বকা দিয়েছে যে এই কাজটি কেন করেছে করলে ফেরত দেওয়া হবে মিয়ানমারে আবার। ফলে এই ধরনের আতঙ্কগুলো তাদের মধ্যে ঘিরে ধরেছে। এর মধ্যে তাদেরকে ভাসানচর কিংবা ঠ্যাঙ্গাচরে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। সব মিলিয়ে নিবন্ধনটি অত্যন্ত জরুরি, কিন্তু মাঠ পর্যায়ে যে পরিমাণ সচেতনতা তৈরির দরকার ছিল নিবন্ধন কেন করবে বা করাটা জরুরি, সেই ধরনের কাজগুলো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে খুব একটা হয়নি। ফলে এই মুহূর্তে নিবন্ধন কার্যক্রমে যে গতি ছিল শুরুতে সেটি অনেকটা স্থবির হয়ে পড়েছে। অর্থাৎ কাজের জন্য লোকজন থাকলেও যারা নিবন্ধিত হবেন তারা কিন্তু আসছেন না। ফলে এই জায়গাটি ধরে কাজ করা বা প্রশাসনের সচেতনতা তৈরি করা দরকার বলে মনে করছেন এখানে যারা নিবন্ধনে কাজ করছেন তারা। অক্টোবরে শেষ হচ্ছে নির্বাচন কমিশনের সংলাপ। কয়েকদিন পরেই বসবে বড় দলগুলোর সাথে। নির্বাচন বিশ্লেষকদের অভিমত, রাজনৈতিক সংকট দূর করার পথ হতে পারে নির্বাচনী সংলাপ। তবে সেটি নির্ভর করছে বড় দল ও কমিশনের সদিচ্ছার উপর। অবশ্য কেউ কেউ মনে করেন আলোচনার বিষয় আরও নির্দিষ্ট ও স্পষ্ট হওয়া উচিত ছিল। রাসেল আহমেদের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের অংশ হিসেবে বিভিন্ন মহলের সাথে বৈঠক শুরু করে কমিশন। সুশীল সমাজ ও গণমাধ্যমের পর চলছে নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে আলোচনা। তালিকা শেষ থেকে শুরু করে এরই মধ্যে সংলাপে অংশ নিয়েছে ১৯ রাজনৈতিক দল। এসব আলোচনার মূল বিষয় হিসেবে উঠে এসেছে সেনা মোতায়েন প্রসঙ্গ। বেশিরভাগ আলোচকই সেনা উপস্থিতির পক্ষে। প্রস্তাব এসেছে না ভোট রাখার। ভোটের শতকরা হার অনুযায়ী আসন বিন্যাসের পক্ষেও ছোট দলগুলো। ওই তাদের আস্থাটা সেনাবাহিনীর উপরে আছে এখনো। আর যারা ল এনফোর্সিং এজেন্সির সদস্য তারা সবই সরকারের অধীন কাজ করছে। যদি সেনাবাহিনীকে প্রয়োজন হয় কার কন্ট্রোলে রাখবেন? আপনার কন্ট্রোলে না ম্যাজিস্ট্রেটের কন্ট্রোলে? ম্যাজিস্ট্রেট মানে সরকারের কন্ট্রোলে আমি যেটা মনে করি। কারণ ম্যাজিস্ট্রেট ইলেকশন কমিশনের নিচে আসে ঠিকই, কিন্তু কাজ করে কিন্তু অন্য চ্যানেলে। সবার চোখ এখন মূল প্রতিদ্বন্দ্বী বড় দলগুলোর সংলাপের দিকে। ৯ অক্টোবর জাতীয় পার্টির সাথে আলোচনা করবে ইসি। এরপর ১৫ ও ১৮ অক্টোবর বিএনপি ও আওয়ামী লীগের সাথে বসবে কমিশন। এসব সংলাপকে রাজনৈতিক সংকট দূরীকরণের উপায় হিসাবে দেখছেন বিশ্লেষকরা। তবে এজন্য ইসি ও রাজনৈতিক দল দুপক্ষেরই সদিচ্ছার উপর গুরুত্ব দিয়েছেন তারা। এটার উত্তরণের জন্য সংলাপ ছাড়া আর ভালো কোনো পন্থা নেই। বড় কথা হলো যে এই আলাপ আলোচনার মধ্য থেকে যা বেরিয়ে আসবে সেগুলোকে কতটুকু গ্রহণ করা হবে তার উপরে নির্ভর করবে, এবং ওই গ্রহণ করার সদিচ্ছার উপরে নির্ভর করবে যে নির্বাচন কতটুকু অবাধ হবে, সুষ্ঠু হবে। অল ইনক্লুসিভ ইলেকশন করতে গেলে, সংসদ রেখে নির্বাচন করতে গেলে সেই জায়গায় কিন্তু আমি তাদের কোনো সাজেশনও দেখলাম না, এটা নিয়ে কোনো আলোচনাও দেখলাম না। এই সমস্যার ভিতরে যে একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করতে হবে, তার জন্য আইনের মধ্যে অনেক পরিবর্তনের প্রয়োজন আছে। সংলাপের শেষ দিকে নির্বাচন বিশেষজ্ঞদের সাথে বসবে কমিশন। ছুটির চিঠির সত্যতা নিয়ে প্রধান বিচারপতির বিবৃতি দাবি করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সংগঠনটি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সারা দেশের আদালতে রবিবার থেকে ৫ দিনের কর্মসূচিও ঘোষণা করেছে। সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনজীবী নেতারা অভিযোগ করেন, শুক্রবার তাদেরকে প্রধান বিচারপতির সাথে দেখা করতে দেওয়া হয়নি। বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তারা বলেন, সরকারের এমন কর্মকাণ্ডে প্রমাণিত হয় তিনি স্বেচ্ছায় ছুটিতে যাননি। এছাড়া তিনি অসুস্থ থাকলে অস্ট্রেলিয়ার জন্য ভিসার আবেদন ও পূজা দেখতে যেতেন না। আইনজীবী নেতাদের দাবি, প্রধান বিচারপতি যেভাবে অবিচারের শিকার হচ্ছেন তাতে সাধারণ মানুষ কিভাবে ন্যায় বিচার পাবেন। যদি একজন অসুস্থ ব্যক্তি দেশের বিচারালয়ে দায়িত্ব পালন করতে পারেন না অথবা অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিতে যেতে পারেন, তাহলে কি বলা যায় তিনি কোনোভাবে অসুস্থ? রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিটি জেলা বারে মানববন্ধন ও প্রতিবাদ সভা সুপ্রিম কোর্ট সহ পালন করবেন। দক্ষিণ সুদানের তথ্য প্রযুক্তি খাত এখন বাংলাদেশিদের দখলে। পাশাপাশি কৃষি খাতে বাংলাদেশিদের বিনিয়োগের অপার সম্ভাবনা আছে সেখানে। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনীর সফলতায় দেশটিতে বাংলাদেশ সম্পর্কে আগ্রহ বাড়ছে। এরই মধ্যে দুদেশের সেনাবাহিনীর মধ্যেও গড়ে উঠেছে আস্থার সম্পর্ক। এখন প্রয়োজন দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া। দক্ষিণ সুদান থেকে ফিরে আরো জানাচ্ছেন মহসিনুল হাকিম। সুইডেন বলে নিয়ে আসছে, সুইডেন বলে সাউথ সুদান। প্রতারিত হয়ে আফ্রিকার এই দেশটিতে এসেছিলেন হাসান। তবে গেল কয়েক বছরে নিজেকে গুছিয়ে নিয়েছেন তিনি।
হাসান এখন ব্যবসা করছেন, বাড়ি পাঠাচ্ছেন উপার্জনের টাকা। চলতে আছে, যেমন এইখানে আমি দোকানটা দেওয়া আমি সাপোর্টটা পাইতেছি, এই জায়গায় এসপিএল এর আমি সাপোর্টটা পাইতেছি। কি বলে নিয়ে আসছে? সুইডেন। সুইডেন বলে? হ্যাঁ। সুইডেন বলে কোথায় নিয়ে আসছে? সুদান, সাউথ সুদান। দক্ষিণ সুদানের রাজধানী জুবার আরেক প্রান্তের দৃশ্য। পুরো পরিবার নিয়ে এখানে বসবাস করছেন চট্টগ্রামের সোহেল। 2015-তে শুরু করে ব্যবসা বেশ গুছিয়ে নিয়েছেন তিনি। আমরা এখানে টেলিকম সেক্টরটাই ডমিনেট করছি, আমরা এখানে হাব অপারেট করি, আমরা একমাত্র হাব অপারেটর এই দেশে। মোস্ট অফ দ্য টাইম আই ফিল ভেরি প্রাউড বিকজ অফ উই আর ডমিনেটিং দিস সেক্টর, দিস টেলকো সেক্টর ইন দিস কান্ট্রি। স্বাধীন হলেও দক্ষিণ সুদান এখনও জাতিগত সংঘাতে বিপর্যস্ত। কাজেই দেশটির বিভিন্ন খাতের উন্নয়ন সহযোগী হতে পারে বাংলাদেশ। উদ্যোগ নিতে পারেন ব্যবসায়ীরাও। যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণ সুদান পুনর্গঠিত হচ্ছে। এখানে তেলের দাম বাংলাদেশি টাকায় মাত্র 11 টাকা, আর পানির দাম লিটার প্রতি 40 টাকা। এখানে কৃষির যেই সম্ভাবনা রয়েছে সেখানে ভূমিকা রাখতে পারে বাংলাদেশের মানুষ। ব্যবসার ক্ষেত্রেও সুযোগ আছে, চাকরির ক্ষেত্রেও সুযোগ আছে। আপনি ব্যবসা করতে পারেন, এগ্রিকালচারের প্রজেক্ট করতে পারেন। এখানে এগ্রিকালচারের প্রজেক্টের সুযোগ আছে, অনেক জমি আছে। এখনই উপযুক্ত সময় যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য আরও ভিজিট করা প্রয়োজন। পরবর্তীতে হয়তো বেসামরিক উদ্যোগে বা বেসরকারি উদ্যোগে হয়তো বিভিন্ন ব্যবসায়ীরা এই দেশে আগমন করবেন এবং তাদের ব্যবসা প্রসার ঘটাতে পারবেন। দক্ষিণ সুদানের নিরাপত্তা ব্যবস্থা আপাত দৃষ্টিতে নাজুক মনে হলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করছে বাংলাদেশের সেনাবাহিনী। ইতিমধ্যে দুই দেশের সেনাবাহিনীর মধ্যেও গড়ে উঠেছে আস্থার সম্পর্ক। এখন প্রয়োজন কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেয়া।